বড়দের আদুরে খোকাকে একটি কথা বলার কারো জো নেই। বলেছ কি, খোকা তো বাড়ি মাথায় করেছেই, বড়দি আবার পাড়া মাথায় করেন। প্রতিবেশীদের প্রতি বেশি রাগ আমার নেই, তাই যতদূর সম্ভব বিবেচনা করে বড়দি আর খোকাকে না ঘাঁটিয়েই আমি চলি। কালই মিউনিসিপ্যাল মার্কেট থেকে পছন্দ করে কিনে এনেছি। আজ সকালে দেখি খোকা সেই দামি পাইনের ছড়িটা হস্তগত করে অম্লান বদনে চর্বণ করছে। খোকার এইভাবে ছড়িটি আত্মসাৎ করবার প্রয়াস আমার একেবারে ভালো লাগলো না। ইচ্ছে হলো ওকে বুঝিয়ে দেই ছড়ির আস্বাদ মুখে নয়, পিঠে। কিন্তু ভয়ানকভাবে আত্মসংবরণ করে ফেললাম। ভয়ে ভয়ে বড়দির দৃষ্টি আকর্ষণ করলাম। দেখছো খোকা কি করছে? সঙ্গে সঙ্গে বড়দির খান্ডা মার্ক জবাব, কি তোমার পাকা ধানে মই দিচ্ছে? ও তো ছড়ি চিবোচ্ছে। আমি আমতা আমতা করে বললাম, তা চিবুক, ক্ষতি নেই, কিন্তু যত রকমের কাঠ আছে তার মধ্যে পাইন কাঠ খাদ্য হিসেবে সবচেয়ে কম পুষ্টিকর, তো জানো কি? তাছাড়া এখন চারধারে যেরকম হুপিং কাফ হচ্ছে। বড়দি ঝামটা দিয়ে উঠলেন, হ্যাঁ যাও যাও, তোমাকে আর বোকা বুঝাতে হবে না। সেদিন আমি একটা ওষুধের বিজ্ঞাপনে পড়লাম, পাইন গাছের হাওয়ায় যক্ষা কাশি পর্যন্ত সারে। যার হাওয়ায় যক্ষা সেরে যায় তাতেই কিনা হুপিং কাশি হবে? পাগল! আমার মনে বৈরাগ্যের উদয় হলো। বললাম, বেশ, আমার কথার চেয়ে বিজ্ঞাপনে যখন তোমার বেশি আশ্বাস, তখন আজই আমি 1 ডজন ছড়ির অর্ডার দিচ্ছি। তুমি রোজ একটা করে খোকাকে খাওয়াও, আহার ওষুধ 2 হবে। বলেই বিনা ছড়ি হাতেই বেরিয়ে পড়লাম। জীবনটা বিড়ম্বনা বোধ হতে লাগলো। সমস্ত দিন আর বাড়ি ফিরলাম না। YMCA-তে সকালে লাঞ্চ সারলাম, তারপর সোজা কলেজে গেলাম। সেখান থেকে এক বন্ধুর বাড়ি বিকেলের জলযোগ পর্ব সেরে চলে গেলাম খেলার মাঠে। মোহামেডান স্পোর্টিং জেতায় যে স্ফূর্তিটা হলো, ক্লাবে গিয়ে ঘন্টা 2 ব্রিজ খেলায় হেরে গিয়ে সেটা নষ্ট করলাম। সেখান থেকে গেলাম সিনেমায় 9:30টার শোয়ে। রাত 12টায় বাড়ি ফিরে সদর দরজা খোলায় পেলাম। ডাকা হাঁকি করতে হলো না, হাঁপ ছেড়ে বাঁচলাম। জ্যাঠামশাই ভারী বদরাকি মানুষ, তার ঘুমের ব্যাঘাত হলে আর রক্ষে নেই। পা টিপে টিপে নিজের ঘরের অভিমুখে যাচ্ছি। বড়দি কোথায় ওত পেতেছিলেন জানি না, অকস্মাতে আক্রমণ করলেন। সুরিত, খোকা বুঝি আর বাঁচে না? বড়দির অতর্কিত আক্রমণ, আর তারপরেই এই দারুণ দুঃসংবাদ। আমি অত্যন্ত বিচলিত হয়ে পড়লাম। কেন কেন কি হয়েছে? ছড়িটা গিলে ফেলেছে নাকি? বিপদের মুহূর্তে সবচেয়ে প্রিয় জিনিসের কথাই আগে মনে পড়ে। ছড়িটার দুর্ঘটনা আশঙ্কা করলাম। না না, ছড়ির কিছু হয়নি। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞাসু নেত্রে বড়দির দিকে দৃষ্টিপাত করলাম। যাক, ছড়ির কোনো অঙ্গহানি হয়নি তো, বাঁচা গেছে। না, ছড়ির কিছু হয়নি, তবে সন্ধে থেকে খোকা ভারী কাশছে, ভয়ানক কাশছে। হুপিং কাপ হয়েছে ওর, নিশ্চয় হুপিং কাপ। কি হবে সুরিত? এতক্ষণে মুরব্বি চাল দেওয়ার সুযোগ এসেছে আমার। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললাম, তখনই তো বলেছিলাম সকালে, তা তুমি গ্রাহ্যই করলে না। তখন পাইনের হাওয়ায় কত কি উপকারিতার কথা আমায় শুনিয়ে দিলে। এখন ঠেলা সামলাও। না সুরিত, তোমাকে একবার ডাক্তার বাড়ি যেতে হবে এক্ষুনি। এত রাত্রে? অসম্ভব। ডাক্তার কি আর জেগে আছে এখনো? তার চেয়ে এক কাজ করো না বড়দি। ব্যগ্রভাবে বড়দি প্রশ্ন করলেন। কি কি? পাইনের হাওয়ায় যক্ষা সারে, আর হুপিং সারবে না? ছড়িটা দিয়ে খোকাকে হাওয়া করো না কেন? বড়দি রোষ কষায়িত নেত্রে আমার দিকে দৃকপাত করলেন। না, তোমাকে যেতেই হবে ডাক্তারের কাছে, নইলে জ্যাঠামশাইকে জাগিয়ে দেব। এই ডাক ছাড়লাম, ছাড়ি? না না, রক্ষে করো, দোহাই, যাচ্ছি যাচ্ছি ডাক্তারের কাছে। খোকার অবস্থা পর্যবেক্ষণ করলাম। হ্যাঁ, হুপিং কাফ।
নিশ্চয়ই তাই। ছড়ি খেলে হুপিং কাফ হবে জানা কথা, কি কাশিটাই না কাশছে, নিজের নাক ডাকার আওয়াজে শুনতে পাচ্ছে না তাই, নইলে এই কাশির ধ্বনি কানে গেলে জ্যাঠামশাই খেপে যেতেন। গেলাম ডাক্তারের কাছে, ভাগ্যক্রমে দেখাও হলো। কাল সকালে তিনি খোকাকে দেখতে আসবেন। এখন 1 বোতল পেটেন্ট হুপিং কাফ কিওর দিলেন, ব্যবস্থাও বাতলে দিলেন। বড়দিকে বললাম, এই ওষুধটা 1 চামচ 3 ঘন্টা বাদ বাদ খাওয়াতে হবে। 3 ঘন্টা বাদ বাদ? ওতে কি হয়? অসুখটা কতখানি বেড়েছে দেখছো না? ঘন্টায় ঘন্টায় খাওয়ালে যদি বাঁচে খোকা। বেশ, তাই খাওয়াও। আমি এখন ঘুমোতে চললাম। ঘন্টাখানেক চোখ বুঝেছে কিনা সন্দেহ, বড়দির ধাক্কায় জেগে উঠলাম। কি ঘুমোচ্ছিস মোষের মতো? এদিকে খোকার যে নাড়ি ছাড়ে। ধর্মড়িয়ে উঠলাম। তাই নাকি? যতটুকু নাড়ি জ্ঞান তাই ফলিয়ে বুঝলাম নাড়ি বেশ টনটন করছে। বড়দিকে সে কথা জানাতেই তিনি আগুন হয়ে উঠলেন। জ্যাঠামশাইয়ের ভয়ে চেঁচাতে পারলেন না, এই যা রক্ষা। জিজ্ঞাসা করলাম, ওষুধ খাইয়েছ? হ্যাঁ, 2 চামচ। 1 ঘন্টায় 2 চামচ? বেশ করেছ। সুরিত, খোকার বুকে সেই পুলটিসটা দিলে কেমন হয়? অ্যান্টিফ্লুজিস্টিন, যেটা জ্যাঠামশাই নিউমোনিয়ার সময় দেওয়া হয়েছিল। এখনও তো 1 কৌটো রয়েছে, দেব সেটা? আমি বললাম, ডাক্তার তো পুলটিস দিতে বলেনি। বড়দি বললেন, ডাক্তার তো সব জানে, সেটা দিয়ে কিন্তু জ্যাঠামশাইয়ের খুব উপকার হয়েছিল, আমি নিজে দেখেছি। তুই স্টোভ জ্বাল, আমি ফ্লানেল জোগাড় করি। আমি ইতস্তত করছি দেখে বড়দি অনুচ্চ চিৎকারের একটা নমুনার দ্বারা জানিয়ে দিলেন, স্টোভ না ধরালেই তিনি অকৃত্রিম আর্তনাদে জ্যাঠামশাই নিদ্রাভঙ্গ ঘটাবেন। আমি ভারী সমস্যার মধ্যে পড়লাম। যদি বা খোকা বাঁচত, বড়দির চিকিৎসার ঠেলায় সকাল পর্যন্ত, মানে ডাক্তার আসা পর্যন্ত টেকে কিনা সন্দেহ। অথচ বড়দির চিকিৎসায় সহায়তা না করলে আরেক বিপদ। এদিকে খোকার মৃত্যু, ওদিকে আমার অপঘাত। আমি স্টোভ ধরাতেই স্বীকৃত হলাম। পুলটিসের হাত থেকে খোকার পরিত্রাণের একটা ফন্দি মাথায় এলো। স্টোভ ধরাতে গিয়ে বলে উঠলাম, এই যা, ধরছে না তো, যা ময়লা জমেছে বার্নারে, পোকারটা দাও তো বড়দি। সর্বনাশ, পোকার? সে যে জ্যাঠামশাইয়ের ঘরে। আমি তা জানতাম। তাহলে কি হবে? যাও, তুমি নিয়ে এসো গে, নইলে তো স্টোভ ধরবে না। বাবা, জ্যাঠামশাইয়ের ঘরে আমি যাব না, তার চেয়ে আমি চেঁচাবো। না, তোমার চেঁচাতে হবে না, আমি যাচ্ছি। ওই সঙ্গে তাক থেকে থার্মোমিটারটাও এনো, জ্বর দেখতে হবে। খোকার গায়ে হাত দিয়ে দেখলাম বেশ গরম। পোকার আনি আর না আনি, থার্মোমিটারটা দেখা দরকার। নিঃশব্দ পদসঞ্চারে জ্যাঠামশাইয়ের কক্ষে ঢুকলাম। দরজা আবজানুই ছিল। অন্ধকার ঘরের মধ্যে জীবন্ত একমাত্র নাসিকা। নাসিকার কাজে ব্যাঘাত না ঘটিয়েই যদি থার্মোমিটার বাগিয়ে নিতে পারি, তাহলে আজ রাত্রের ফাঁড়া কাটল। কাছাকাছি এক বেড়াল শুয়েছিল। অন্ধকারে দেখা তো যায় না, পড়বি তো পর, তার ঘাড়েই দিয়েছে 1 পা। সঙ্গে সঙ্গে হতভাগা চেঁচিয়ে উঠেছে, ম্যাও। শুনেছি বেড়ালের দৃষ্টি অন্ধকারে ভালো চলে। ওরই আগে থেকে আমাকে দেখা উচিত ছিল। আমার পথ থেকে অনায়াসে সরে যেতে পারত। নিজে দোষ করে নিজেই আবার তার প্রতিবাদ। আমার এমন রাগ হলো বেড়ালটার ওপর, দিলেম ওকে কোষ 1 শুট, মোহামেডান স্পোর্টিংয়ের সামাদের মতো। আমার শুটটাকে লাগলো একটা চেয়ারে। সেখানে যে এটা দাঁড়িয়েছিল জানতাম না। পাজি বেড়ালটা এবার ঠিক নিজেকে সরিয়ে নিয়েছে। শুটের প্রতিক্রিয়া থেকে কোনো রকমে আমি টাল সামলে নিলাম, কিন্তু চেয়ারটা চিৎপাত হলো। এসব গোলমালে নাসিকা গর্জন গেল থেমে, কিন্তু আমার হৃদকম্প আরম্ভ হলো সেই সঙ্গে। ভাবলাম, না, হামাগুড়ি দিয়ে 4 পেয়ের মতো চলি, তাতে ধাক্কা ধুক্কি লাগবার ভয় কম, সাবধানেও চলা যাবে।
জ্যাঠামশাই নিদ্রা এবং নাসিকা গর্জনের হানি না ঘটিয়ে নিঃশব্দে থার্মোমিটারটা নিয়ে বেরিয়ে যেতে পারবো। একটু পরেই আবার নাক ডাকতে লাগলো। আমিও নিশ্চিন্ত হয়ে হামাগুড়ি প্র্যাকটিস শুরু করলাম। প্রথমেই একটা বস্তু সংঘর্ষে দারুণভাবে মাথা ঠুকে গেল। হাত দিয়ে অনুভব করলাম ওটা চেয়ার। সব জিনিসেরই দুটো দিক আছে, সুবিধার দিক এবং অসুবিধার দিক। অন্ধকারে হামাগুড়ি অভিযানে পা সামলানো যায় বটে, কিন্তু মাথা বাঁচানো দায়। যাক, গোল টেবিলটা এতক্ষণে পেয়েছি। এবার হয়েছে, ঘরের মধ্যেখানে পৌঁছে গেছি। এখান থেকে সোজা উত্তরে গেলেই সেই তাক যেখানে থার্মোমিটার আছে। অনেকটা তো গুড়ি দেওয়া হলো, কিন্তু তাক কই? ভালো করে তাক করতে গিয়ে টেবিলটাকে পুনরাবিষ্কার করলাম, এবার মাথা দিয়ে, এবং দোস্তর মতো ভড়কে গেলাম। এ কি, এখন আমি ঘরের মধ্যেখানেই ঘুরছি। আহত মাথায় হাত বুলোতে বুলোতে ভাবতে লাগলাম কি করা যায়। নতুন উদ্যমে আবার যাত্রা শুরু করলাম। এই তো টেবিল, এই একটা চেয়ার, এটা এটা জ্যাঠামশাইয়ের পিকদানি। ছি, যাকগে, হাতে সাবান দিলেই হবে। এই তো দেয়াল, এই আরেকটা চেয়ার, এই গেল গিয়ে সোফা। এ কি, ঘরে তো একটা সোফা ছিল বলে জানতাম না। এবার হতভম্ব হতে হলো আমাকে। যে ঘরে দিনে 10 বার আসছি যাচ্ছি, তাতে এত লুকোনো সম্পত্তি ছিল জানতাম না তো। আর একটু এগিয়ে দেখতে হলো, আরও কি অজ্ঞাত ঐশ্বর্য উদ্ধার হয়। এই যে দেখছি আরেকখানা চেয়ার। ঘরে আজ এত চেয়ারের আমদানি হলো কোত্থেকে? এই যে ফের আরেকটা পিকদানি। এটাকে নিয়ে ঠেলে উঠব, যাই থাক কপালে। যেই চেষ্টা করা অমনি সহসা জ্যাঠামশাই নাসিকা ধ্বনি স্থগিত হলো। ক্ষণ পরে তিনি চেঁচিয়ে উঠলেন, চোর চোর চোর, ডাকাত, খুনে, ভূমিকম্প ভূমিকম্প। ও বাবা, আমি জ্যাঠামশাইয়ের তক্তপোষের তলায়! কি সর্বনাশ! তাকে শুদ্ধ নিয়ে উঠবার চেষ্টায় ছিলাম। এখন ওকে অভয় দেওয়া দরকার, বোঝানো দরকার চোর নয়, ডাকাত নয়, ভূমিকম্প নয়, অন্য কিছু, নগণ্য কিছু। মিহির সুরে ডাকলাম, মিয়াও। জ্যাঠামশাই যে খুব ভরসা পেয়েছেন এমন বোধ হলো না। এবার গলা ফুলিয়ে ডাকতে হলো, মিয়াও। বড়দি হ্যারিকেন হাতে ঢুকলেন। জ্যাঠামশাই ভীতি বিহ্বল কণ্ঠে বললেন, দেখো তো বিনি, আমার তক্তপোষের তলায় কি। বড়দি আমাকে পর্যবেক্ষণ করে আশ্বাস দিলেন, ও কিছু না জ্যাঠামশাই, একটা ইঁদুর, আপনি ঘুমান। জ্যাঠামশাই সন্দিগ্ধ স্বরে বললেন, ইঁদুর আমার চৌকি ঢেলে তুলবে? ইঁদুরের এত জোর, এ কি হতে পারে? বড়দি বললেন, ধাড়ি ইঁদুর যে। ধাড়ি ইঁদুর? একটু আগে বেড়ালের ডাক শুনলাম যেন। বেড়াল ইঁদুর একসঙ্গে? ওরা যে খাদ্য খাদক বলে আমার জানা ছিল। যাকগে, আলোটা নিয়ে যা সামনে থেকে, আমার ঘুম পাচ্ছে। সঙ্গে সঙ্গে আবার জ্যাঠামশাইয়ের নাসিকা বাদ্য বেজে উঠল। বড়দির আড়াল দিয়ে আমিও বিপদসংকুল কক্ষ থেকে নিষ্কৃতি লাভ করলাম। বাইরে এসে হাঁপ ছেড়ে দেখি আর ভোর হতে বাকি নেই। সুদূর আকাশে হিরোকাভা দেখা দিয়েছে। রাত 2টো থেকে এই ভোর 5টা। ওই ঘরে আমি কেবল ঘুরেছি, পায়ে মিটার বাঁধা ছিল না, নলে জানা যেত কত মাইল মোট হলো। 3 ঘন্টায় 30 মাইল তো বটেই। বড়দি করুণ কণ্ঠে বললেন, তুমি তো থার্মোমিটার আনতে বছর কাটিয়ে দিলে, এদিকে দেখো এসে খোকা কেমন করছে। দেখে বুঝলাম, আর না দেখলেও চলে, খোকার শেষ মুহূর্ত সন্নিকট। যে সময় আমি এন্ডিওরেন্স হামাগুড়ির রেকর্ড সৃষ্টি করছিলাম, আমার ভাগ্নের অদৃষ্টে সেই সময়ে অন্যবিধ এন্ডিওরেন্স পরীক্ষা চলছিল। দেখলাম বড়দি নিজেই কোনোরকম স্টোভ ধরিয়ে নিয়েছেন। ইতিমধ্যে দুবার খোকার বুকে পুলটিস দেওয়া হয়ে গেছে। ওষুধের দিকে তাকিয়ে দেখি সমস্ত বোতল ফাঁকা। ওষুধের কি হলো?
জিজ্ঞাসা করতে বড়দি জানালেন 10 মিনিট অন্তর 1 চামচ করে খাওয়ানো হয়েছে, তবু তো কোনো উপকার দেখা দিচ্ছে না। আমি বললাম, উপকার দেখা যেত যদি খোকার বদলে তুমি খেতে। হাত টিপে দেখলাম, কিন্তু খোকার নাড়ি পেলাম না। খোকার আর অপরাধ কি? যে 1 বোতল হুপিং কাফ কিওর ওকে উদরস্থ করতে হয়েছে, তাতে কি আর ওর নাড়ি ভুড়ি নিঃশেষ হতে বাকি আছে? তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করলাম, আমাদের খোকা মারা যাচ্ছে। পাজামা পরনে ডাক্তার ছুটে এলেন, পরীক্ষা করে বললেন, না, মারা যাচ্ছে না, তাছাড়া এর হুপিং কাফই হয়নি। দেখি বলে খোকার গলার কাছে সুড়সুড়ি দিতেই খোকা বেদম কাশতে শুরু করলো, এবং কাশির দমকে বেরিয়ে এলো সূক্ষ্মতম কি একটা জিনিস। হাতে নিয়ে ভালো করে দেখে ডাক্তার বললেন, এ তো পাইন কাঠের টুকরো দেখছি। খোকা বোধহয় পাইন কাঠের কিছু চিবুক ছিল, তার ভগ্নাংশ ভেঙে গলায় গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। ক্ষুব্ধ কণ্ঠে বড়দি বললেন, হুপিং কাশি নয়, তাহলে এটা কি কাশি? বড়দির ক্ষোভের কারণ ছিল, সমস্ত রাত ধরে একসঙ্গে হুপিং কাফ, নিউমোনিয়া ও সর্দিকর্মী চিকিৎসার পর সে প্রাণান্ত পরিশ্রম ব্যর্থ গেছে জানলে কার না দুঃখ হয়। আমি উত্তর দিলাম, একরকম কাষ্ঠ হাসি আছে জানো তো বড়দি, এটা হচ্ছে তারই ভাইরা ভাই, কাষ্ঠ কাশি। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি মুচকি হাসির গল্প, কাষ্ঠ কাশির চিকিৎসা। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।